এবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে খাদ্য গ্রহণ আর শক্তির চাহিদা আর তাদের সমস্যা। তো আমাদের রোজ খেতে হয়, খাদ্য গ্রহণ করতে হয়, তো সেটার মেন ফায়দাটা কি, মেন কাজটা হচ্ছে দেহে যে বিভিন্ন বিপাকীয় কাজগুলো চালানো বা আমাদের দেহের পুষ্টি বৃদ্ধি এগুলোর জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন। তো এখন আমরা তো সেই জন্য আমরা কোন ধরনের খাবার খাবো বা কোন খাবারটা আমাদের খাওয়া উচিত সেটাও আমাদের জানতে হবে। যে কোনো কিছু আমরা খেতে পারি, কিন্তু সেই যেটাই আমরা খাই সেটা কিন্তু আমাদের পুষ্টি বৃদ্ধি বা ক্ষয়পূরণ এগুলোতে কাজে লাগে না। যেগুলো আমরা যেরকম একটা চিপস খেলাম, ঠিক আছে, বা আমরা ফুচকা খেলাম, এগুলো তো খাওয়া যায়, আমাদের শরীরে পরিপাকও হয়, সব ঠিকঠাক থাকে, আমরা খাই। কিন্তু চিপস বা ফুচকা এগুলো কি আমাদের পুষ্টি বা বৃদ্ধিতে কোনো কাজে লাগে? লাগে না। তাহলে যেগুলোই আমরা খেতে পারি, মানে ইনটেক করতে পারি, বা আমাদের শরীর সেটা পরিপাক করতে পারে বা অপাচ্য হলে সেটা বের করে দিতে পারে, সেটাকে আমরা কি বলতে পারি? আহার সামগ্রী বলতে পারি। মানে সেটা আমরা খেতে পারি, খাওয়ার উপযুক্ত, এডিবল। কিন্তু এই সমস্ত আহার সামগ্রীকেই কিন্তু আমরা খাদ্য বলবো না। তাহলে খাদ্য আমরা কাকে বলবো? খাদ্যের সংজ্ঞাটা পুষ্টি বা শরীরের কতটা কাজে লাগছে সেই অনুযায়ী আমরা খাদ্যটা বলবো। তাহলে খাদ্যটা কাকে বলবো? যে আহার সামগ্রী গ্রহণ করলে জীব দেহের পুষ্টি বৃদ্ধি, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ এগুলো সম্ভব, সেই আহার সামগ্রীকে আমরা কি বলবো? খাদ্য বলবো। ঠিক আছে, তাহলে আমরা সংজ্ঞাটা লিখি। তাহলে খাদ্যের সংজ্ঞাটা আমরা পড়লাম, আহার সামগ্রী হলেই সেটা খাদ্য নয় কেন সেটা আমরা বুঝলাম। এইবার এই যে আমরা খাদ্যটা আমাদের কেন দরকার, অর্থাৎ খাদ্যের প্রয়োজনীয়তা, আমরা মেন জানি যে খাদ্যের মেন প্রয়োজনীয়তা যেটা, সেটা হচ্ছে আমাদের শক্তি, অর্থাৎ ক্যালোরি গেইন করা, মানে যেটা আমরা শক্তি পাওয়াটা হচ্ছে খাদ্যের মেন কাজ। এছাড়া আর কি কি কাজ? সেগুলো হচ্ছে এই যে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডগুলো আছে, সেগুলো আমরা কি পড়েছি, সেগুলো আমাদের দেহ সেগুলো সিনথেসিস করতে পারে না, আমাদের সেগুলোকে কি করতে হয়? খাদ্যের মাধ্যমেই শরীরের মধ্যে চাহিদাটা পূরণ করতে হয়। তাহলে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড সেগুলো যেহেতু আমাদের শরীর সংশ্লেষ করতে পারে না, তাই সেগুলো আমাদের খাদ্যের মাধ্যমে বাইরে থেকে নিতে হয়। এছাড়া কি, যে বিভিন্ন মিনারেলসগুলো মানে খনিজ পদার্থ তো আমাদের শরীরে তৈরি হবে না, সেগুলো আমাদের খাদ্যের মাধ্যমে নিতে হবে। আর কি, ভিটামিন যেগুলো, সেই ভিটামিনও আমাদের শরীরে সংশ্লেষ হয় না, তো সেগুলো আমাদের খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। তাহলে কি দেখলাম যে খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা প্রথমে হচ্ছে তাপশক্তি, ক্যালোরি উৎপাদন, তারপর হচ্ছে অপরিহার্য যে অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড সেগুলো খাদ্যের মাধ্যমে শরীরে চাহিদা পূরণ, তারপর হচ্ছে খনিজ পদার্থের চাহিদা পূরণ, আর লাস্টে হচ্ছে ভিটামিনের চাহিদা পূরণ। ভিটামিন আমাদের শরীরে কখনো তৈরি হয় না। এবার এই যে খাদ্য খেলাম, সেই খাদ্যরও আবার আরো ডিটেলিং দরকার। সেটা কি? সেটা হচ্ছে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। তো সেটা কি, আমরা খাদ্য, ঠিক আছে, একটা খাদ্য খেলাম, সেই খাদ্যটাই কার্বোহাইড্রেট খুবই বেশি, কিন্তু সেই খাদ্যে কোনো প্রোটিন নেই, ফ্যাট নেই, কোনো কিছু নেই, তাহলে কিন্তু আমাদের সমস্ত চাহিদা পূরণ হবে না। অর্থাৎ সুষম খাদ্য বা ইংলিশে কি বলা হয়? ব্যালেন্স ডায়েট। তো সেখানে একটা খাদ্য উপাদান না, সুষম খাদ্যটা হচ্ছে অনেকগুলো খাদ্য মানে একসাথে নিয়ে যে ডায়েটটা, যে খাদ্যটা তৈরি হয় সেটা হচ্ছে কি সুষম খাদ্য। মানে হচ্ছে একটা যে আমরা দুপুরের লাঞ্চ করব, তো সেই লাঞ্চে যেন আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ওয়াটার, এই 6টা উপাদান যেন ঠিক ঠিক পরিমাণ অনুপাতে থাকে। তাহলে সুষম খাদ্যের সংজ্ঞাটা যদি আমরা বলি, তাহলে কি হচ্ছে যে সমস্ত খাদ্যের মধ্যে খাদ্যের 6টি উপাদান
কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ পদার্থ, জল। তো সেগুলো যখন সুষম অনুপাতে থাকে তখন আমরা কি বলবো, তাকে বলবো সুষম খাদ্য। তো এই যে সুষম খাদ্যটা, সেটা অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। যেরকম একটা শিশুর যখন 6 মাস বয়সের মধ্যে থাকে তখন কি হয়, তার যে মাতৃদুগ্ধ সেটার মধ্যে সবকিছু একসাথে শিশু পেয়ে যায়। সেই জন্য শিশুর ক্ষেত্রে ওই মাতৃদুগ্ধটাই হচ্ছে সুষম খাদ্য। কিন্তু যত বয়স বাড়ে তত তো শুধুমাত্র ওই একটা খাদ্যের মধ্যে সুষম খাদ্যটা ডিপেন্ড করে থাকতে পারে না। তো সেই জন্য কি হয়, আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, তাই তো। অর্থাৎ হচ্ছে মানে মানুষের বয়স বা দেহের ওজন বা পুরুষ মহিলা এইসব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সুষম খাদ্যের বিভিন্ন এক একজনের ডায়েট এক এক রকম হয়, ঠিক আছে। একটা 10 বছরের বাচ্চার যেরকম যে পরিমাণে দরকার, একটা 80 বছরের বৃদ্ধ মানুষের কিন্তু ডায়েটটা সেই অনুযায়ী হবে না। অর্থাৎ এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম ডায়েট থাকে। কোনটা শরীরে বেশি দরকার, কি অনুপাতে দরকার, সেই অনুযায়ী সুষম খাদ্যটা তৈরি হয়, ঠিক আছে। তাহলে কি 6টা উপাদান, মানে 6টা উপাদান থাকতে হবে। সেইটা কারোর ক্ষেত্রে বেশি লাগবে, কারোর ক্ষেত্রে কম লাগবে, সেটা ভ্যারি করবে। তাহলে সেই উপাদানগুলো কি? কার্বোহাইড্রেট বা শর্করা, তারপর কি প্রোটিন, নেক্সট হচ্ছে ফ্যাট বা লিপিড, ফ্যাট বা লিপিড, তারপর কি ভিটামিন, মিনারেলস বা খনিজ পদার্থ, আর কি জল। তো এই 6টা উপাদান নির্দিষ্ট অনুপাতে যে খাদ্যে থাকে সেটাকে আমরা কি বলবো, সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট। তো আমরা যে বিভিন্ন পুষ্টিবিদরা আছেন, ডায়েটিশিয়ানসরা আছেন, তারা এই যে আমাদের সুষম খাদ্যটাকে একটা পিরামিডের আকারে বর্ণনা করেন, ঠিক আছে। তো পিরামিডের আমরা কি জানি, এই ভূমিটা কি সব থেকে বেশি, তাই তো, বেসটা সব থেকে বেশি। সেই জন্য যে খাদ্য এই যে বেশি থেকে কম কোনটা কি অনুপাতে দরকার সেটা এই পিরামিডের আকারে বর্ণনা করেন ইউজুয়ালি। সেটাকে আমরা কি বলি, খাদ্য পিরামিড বা আহার পিরামিড, ঠিক আছে। খাদ্য বা আহার পিরামিড। তো সেখানে আমরা কি দেখি, যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে একদম নিচে, অর্থাৎ সব থেকে বেশি আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দানা শস্য, ডাল, এই সবগুলো হচ্ছে আমাদের সব থেকে বেশি দরকার, ঠিক আছে। যেরকম আমরা ভাত খাই, রুটি খাই, সেগুলো কি দানা শস্য, ডাল, এসবগুলো খাই। মেন যে কোর্সটা আমরা খাই সেটা হচ্ছে এটা। তো সেটা আমাদের কি লাগে, দিনে 2 বার বা 3 বার খাই আমরা। তো সেই জন্য সেটা আমাদের সব থেকে বেশি লাগে। নেক্সট স্টেপে কি আছে, নেক্সট স্টেপে হচ্ছে শাকসবজি, ফল, ঠিক আছে। দানা শস্যর পরেই আমরা শাকসবজি, আমরা ভাতের সাথে তরকারি খাই, রুটির সাথে তরকারি খাই, মানে কি শাকসবজি খাই, আর আমাদের ফলটা দরকার। নেক্সট যেটা, সেটা হচ্ছে দুগ্ধজাত পদার্থ, মানে কি দই, দুধ, ছানা, এগুলো কিন্তু আমাদের ডায়েটে অর্থাৎ প্রতিদিনের খাবারে আমাদের নির্দিষ্ট পরিমাণে থাকা উচিত। তাহলে দুগ্ধজাত পদার্থ, ঠিক আছে। নেক্সট কি, নেক্সট আমাদের লাগবে হচ্ছে মাছ, মাংস, ডিম, ওকে, মাছ, মাংস, ডিম। আর লাস্টে কি, লাস্টে হচ্ছে তেল বা বাদাম, এইগুলো। তাহলে আমরা দেখছি যে দানা শস্য বা ডাল এটা সব থেকে বেশি লাগছে, তারপর একটু কম করে করে এরকম ভাবে একটা সুষম খাদ্যের চার্টকে যখন পিরামিডের শেপে বর্ণনা করা হয়, এটা যদি লিখে দেওয়া হয় তাহলে আমরা বুঝতেই পারবো যে দানা শস্য বা ডালটা আমাদের সব থেকে বেশি লাগবে, আর বাদাম বা তেল এটা আমাদের দেহে অনেকটা কম পরিমাণে লাগবে, ঠিক আছে। তো এই যে পিরামিডের আকারে যখন এটা প্রকাশ করা হয় তখন এটাকে কি বলা হয়, খাদ্য পিরামিড বা আহার পিরামিড,
তো এবার এত যে আমরা নিয়ম মেনে খাদ্যটা খাবো, সুষম খাদ্য, তো তার গুরুত্বটা কি? গুরুত্বটা তো আমরা আগেই বুঝেছি যে ক্যালোরি উৎপাদন, অর্থাৎ শরীরের যে প্রয়োজনীয় শক্তি, সেই শক্তিটা উৎপাদন। আর কি, আমরা যদি সুষম খাদ্য খাই তাহলে আমাদের কি হবে? দেহের ক্লান্তিটা দূর হবে, আমরা ক্লান্ত হয়ে পড়বো না সহজে, ঠিক আছে? আর কি, আর হচ্ছে আমাদের যে বৃদ্ধি, ক্ষয়পূরণ বা এগুলো কি হবে? সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আর কি, আর হচ্ছে যে যে বিভিন্ন যে আমাদের রোগ না, সেই রোগগুলো আমাদের হবে না, রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের সঠিকভাবে তৈরি হবে, অর্থাৎ কোনো রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে না। তো এই গেল আমাদের সুষম খাদ্যের গুরুত্ব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, একটা নতুন টার্ম, সেটা হচ্ছে BMR, অর্থাৎ বেসাল মেটাবলিক রেট। BMR, বেসাল মেটাবলিক রেট, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। বা এটার বাংলাটা কি? মৌল বিপাক হার। অর্থাৎ আমাদের শরীরে তো বলেছি প্রত্যেকটা টাইমে, প্রত্যেকটা সেকেন্ডে আমাদের শরীরে কি হচ্ছে? বিপাক প্রক্রিয়াটা চলছে। তো সেই বিপাক প্রক্রিয়াটা কি হারে চলছে, সেটা যার দ্বারা মেজারমেন্ট হয় সেটাকে কি বলা হবে? আমরা বলবো BMR বা বেসাল মেটাবলিক রেট বা মৌল বিপাক হার। তো তার সংজ্ঞাটা আমাদের খুবই ভালো করে পড়তে হবে। তো সেই সংজ্ঞাটা কি আমরা একটু লিখি। তো BMR এর একটা বড় সড়ো সংজ্ঞা আছে। তো সেখানে মেন কথাটা হচ্ছে, আমরা যখন এই যে BMRটা যখন পরিমাপ করা হয়, সেটার জন্য নির্দিষ্ট যন্ত্র আছে, বেনেডিক্ট বা রডস ইনস্ট্রুমেন্ট বলা হয়। তো সেই যন্ত্রের সাহায্যে এই আমাদের শরীরের মৌল বিপাক হার বা BMRটা কি হয়, কতটা, সেটা পরিমাপ করা হয়, মেজারমেন্ট করা হয়। তো তার জন্য কি লাগবে? আমরা একটা খাবার খেলাম, ভীষণ হালকা খাবার খেতে হবে, সেই খাবার খাওয়ার 12 থেকে 18 ঘন্টা পর এবং যখন মাপা হবে BMRটা, তখন যেন যার মাপা হবে সম্পূর্ণ বিশ্রামদায়ক এবং আরামদায়ক, মানে মনে কোনো স্ট্রেস নেই, কোনো ভয় নেই, আনন্দ নেই, উত্তেজনা নেই, মানে এইসবগুলো হলে কি হয়? আমাদের শরীরে বিপাকগুলো বেড়ে যায়। তো সেই জন্য বেসিকটা যখন আমরা মাপতে যাব, তখন সম্পূর্ণ শারীরিক এবং মানসিক সুস্থ আর বিশ্রাম কন্ডিশন, যখন মাথায় কোনো চিন্তা নেই, সেরকম সিচুয়েশানে খাবার খাওয়ার 12 থেকে 14 বা 18 ঘন্টা পরে একদম পরিস্থিতি সব একদম ন্যাচারাল রাখতে হবে, আইডিয়াল, মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, তাপ, খুব গরম নেই, খুব ঠান্ডা নেই, একদম সব কিছু মানে আদর্শ অবস্থায়। তো তখন কোনো ব্যক্তির, কোনো পুরুষ বা মহিলার, তার প্রত্যেক বর্গমিটার দেহতল থেকে প্রত্যেক ঘন্টায় যে ন্যূনতম তাপ শক্তি নির্গত হয় তাকেই বলা হচ্ছে BMR, ঠিক আছে? এই হলো BMR। তো এই যে BMRটা, সেই BMRটা অনেক কটা শর্তের উপর ডিপেন্ড করে। মানে কি? যেরকম কি বললাম যে লিঙ্গ, অর্থাৎ পুরুষ আর মহিলার ক্ষেত্রে সেখানে কিন্তু এক একজনের BMR এক এক রকম হয়। তাহলে একটা বললাম কি, লিঙ্গ, পুরুষের ক্ষেত্রে BMR একরকম, মহিলাদের ক্ষেত্রে BMR একরকম। তারপর কি, বয়স, একটা বাচ্চা ছেলের BMR যত বেশি হবে, একটা বয়স্ক লোকের কিন্তু সেম হবে না। তাহলে বয়সের সাথে সাথে BMRটা চেঞ্জ হয়। তারপর কি বললাম, পুষ্টি, যদি দীর্ঘদিন ধরে কেউ অপুষ্টিতে ভোগে তাহলে তার BMRটা চেঞ্জ হতে পারে। তারপর কি, যাদের দেহের উষ্ণতা বেশি হয়, আমাদের শরীরের তো একটা
টেম্পারেচার, প্রমাণ টেম্পারেচার আছে, কিন্তু কিছু কিছু জনের আমরা কি দেখবো গাটা একটু গরম হয়, তো যাদের দেহের উষ্ণতা বেশি তাদের বিএমআরটাও বেশি হয়। ঠিক আছে, তারপর যারা অতিরিক্ত পরিশ্রম করে তাদের ক্ষেত্রে বিএমআরটা বেশি হয়। অর্থাৎ আমরা কি দেখছি যে এই যে বিএমআরটা আমরা পড়লাম, সেই বিএমআরটা অনেক কিছু শর্তের উপর ডিপেন্ড করে এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম হয়। তো এখন সবকিছুর তো একটা প্রমাণ ধরে নেওয়া হয়, তো আমরা যদি একটা প্রমাণ মেজারমেন্ট দেখি তাহলে আমরা দেখব যে একটা যদি স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে, মানে খুব খুব হয়তো মোটা নয় বা খুব রোগা নয় বা খুব পরিশ্রম করে না, এরকম স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে বিএমআরটা কত? 40 কিলো ক্যালোরি। কিলো ক্যালোরিটা কি? তাপশক্তির একক। কিলো ক্যালোরি প্রতি বর্গমিটার। আমরা এখানে সংজ্ঞায় পড়েছি প্রতি বর্গমিটার, তো সেটা আমরা একক হিসেবে লিখব পার বর্গমিটার। আর কি পড়েছি? প্রতি ঘন্টা, তাহলে এখানে হচ্ছে প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে বিএমআর এর রেট হচ্ছে এটা, আর স্বাভাবিক মহিলার ক্ষেত্রে মহিলাদের বিএমআর কম হয়, সেটা কি 37 কিলো ক্যালোরি পার বর্গমিটার পার ঘন্টা। এটার অর্থ কি? একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতল থেকে 40 কিলো ক্যালোরি তাপশক্তি নির্গত হয়। তাহলে এটা হয়ে গেল বিএমআর এর সংজ্ঞা। বিএমআর এর সংজ্ঞা বা এই যে বিএমআর এর পরিমাণটা পুরুষের ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে কত, সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা পারপাসে। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি যে আমাদের শরীরে প্রত্যহ যে চাহিদাটা, তাহলে হচ্ছে শক্তির প্রাত্যহিক চাহিদা, মানে প্রতিদিন আমাদের কতটা পরিমাণ শক্তি লাগবে। তো এখানেও পুরুষদের ক্ষেত্রে শক্তির চাহিদাটা একটু বেশি হয়, মহিলাদের ক্ষেত্রে শক্তির চাহিদাটা একটু কম হয়। তাহলে প্রত্যহিক চাহিদা মানে এক দিনে, তাহলে পুরুষের ক্ষেত্রে সেটার মানটা কত? সেটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে 2730 কিলো ক্যালোরি প্রতিদিন শক্তি প্রয়োজন, আর সেটা মহিলার ক্ষেত্রে কত? মহিলার ক্ষেত্রে 2230 কিলো ক্যালোরি। এইটা এই শক্তি যদি আমরা শরীরে উৎপন্ন করতে পারি তাহলে আমাদের কি হবে? সবকিছু ওয়েল মেনটেন্ড হবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের শক্তি চাহিদা। তাহলে প্রত্যেক দিন যদি এই পরিমাণ ক্যালোরি করে কিলো ক্যালোরি শক্তির দরকার হয়, তাহলে আমাদের খাদ্যটা সেরকম ভাবে খেতে হবে, তবেই আমরা শক্তিটা পাবো। তো সেই জন্য হচ্ছে শক্তির প্রাত্যহিক চাহিদাটা এরকম। এখন এই যে আমরা বিপাক চ্যাপ্টার পড়লাম, তো সেই বিপাক যখনই কিছু একটা সংগঠন হবে তখন তার কিছু সমস্যাও হবে। তাহলে এই যে গোটা বিপাক প্রক্রিয়াটা পড়লাম, সেই বিপাক প্রক্রিয়ার যে সমস্যাগুলো সেগুলো আমাদের কয়েকটা পড়তে হবে সেগুলো। এবার তাহলে বিপাকটার জন্য কি কি দরকার? একটা হচ্ছে যে কয়েকটা উৎসেচক, নির্দিষ্ট উৎসেচক দরকার, আর কিছু হরমোন দরকার। ঠিক আছে, তাহলে বিপাকীয় সমস্যাগুলো কেন হয়? নির্দিষ্ট হরমোনের অভাবে হতে পারে বা নির্দিষ্ট উৎসেচকের অভাবে হতে পারে। যদি একটা অ্যামাইলোলাইটিক উৎসেচক না ঠিকমতো খরিত হতে পারে তাহলে কি হবে? কার্বোহাইড্রেটগুলো ঠিকমতো ভাঙতে পারবে না, ফলে সমস্যা দেখা দেবে। সেই যদি ভাঙতে না পারে তাহলে পরিপাক হবে না, শোষণ হবে না, আত্তীকরণ হবে না। আত্তীকরণ না হলে কি হবে না? কোষের মধ্যে শক্তি উৎপাদন হবে না। শক্তি উৎপাদন না হলে আমাদের যে প্রাত্যহিক চাহিদা সেটা পূরণ হবে না, ফলে কি হবে? আমাদের শরীরে সঠিকভাবে বৃদ্ধি বা পুষ্টি বা ক্ষয়পূরণ এগুলো আমাদের হবে না। তো এই হচ্ছে বিপাকীয় সমস্যা। তাহলে কারণগুলো হচ্ছে, একটা হচ্ছে যে নির্দিষ্ট উৎসেচকের অভাব বা নির্দিষ্ট হরমোনের অভাব। যেরকম কি উৎসেচকের অভাব বললাম, যেরকম যদি আমরা হরমোনের অভাব দেখি, ঠিক আছে, সেখানে কি আমরা পড়েছি যে ইনসুলিন হরমোন খরিত হয়। তো সেই ইনসুলিনটা যদি ঠিক মতো খরিত না হয় তাহলে আমাদের একটা কমন রোগ যেটা হচ্ছে ডায়াবেটিস বা
মধুমেহ যেটাকে বলা হয়, ডায়াবেটিস রোগ হবে। ঠিক আছে, রক্তে শর্করার মাত্রার হেরফের হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে সমস্যা। তো আরো কি কি সমস্যা আছে? একটা হচ্ছে ওবেসিটি। ওবেসিটি মানে কি? ওবেসিটিতে দেহের ওজন মানে স্থূলতা, ওজন অনেকটা বেড়ে যায়। সেটা পুরুষের ক্ষেত্রে হতে পারে, মহিলাদের ক্ষেত্রে হতে পারে। তাহলে ওবেসিটি বা স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া বা বিশাল আকৃতির দেহ। সেটা কেন হয়? সেটা আমাদের ফ্যাট সঞ্চয়ের জন্য হয়, লিপিড সঞ্চয়ের জন্য। তারপর কি? অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস সেখানে কি হয়? এই যে রক্তবাহগুলো থাকে, রক্তবাহ কি মানে একটা নালীর মতো অংশ, সেই রক্তবাহের মধ্যে যদি ফ্যাট সঞ্চয়, ফ্যাট বা লিপিড সঞ্চয় হতে থাকে, তাহলে রক্তবাহের যে নালীর ব্যাসটা সেটা কমে যাবে। তাহলে যদি কমে যায় তাহলে ঠিক মতো রক্তটা প্রবাহিত হতে পারবে না। তো সেই যে রোগটা সেটা হচ্ছে কি অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, তারপর কি হচ্ছে লিভার সিরোসিস। লিভার সিরোসিস মানে কি? এগুলো কি অতিরিক্ত মদ্যপান এসবের কারণে হয়। সেগুলোতে কি হয় যে লিভারের কিছু অংশ নষ্ট হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি লিভার সিরোসিস। এছাড়া কি হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ। মানে হচ্ছে উচ্চ রক্তচাপটা কি? আমাদের স্বাভাবিক অবস্থায় প্রেসার কত? 120/80 mmHg, মানে 120/80 পারস্তম্ভের চাপ। তো সেইটা যখন বেড়ে যায় তখন আমাদের কি হয়? টেনশন শুরু হয়, বা যেটাকে বলে আমাদের প্রেসার বেশি, যেটাকে আমরা বলি হাই প্রেসার যেটাকে বলি, সেটা হচ্ছে কি উচ্চ রক্তচাপ। তাহলে বিপাকীয় সমস্যার কারণে এইগুলো হতে পারে। এছাড়াও আরো কি আর্থারাইটিস। সেটাতে কি হয়? যে বিভিন্ন জয়েন্ট গুলো আছে, হাঁটু ফাটু এগুলোতে যে জয়েন্ট গুলো আছে সেইগুলোতে বিভিন্ন ক্ষতি হয়, বা যে ফ্লুইড গুলো থাকে সেই ফ্লুইড গুলো নষ্ট হয়ে যায়, বা রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। তো সেগুলো হচ্ছে কি ফলে কি বাত হয়, বাত বা ব্যথা হয়, বেদনা, সেগুলো হচ্ছে কি আর্থ্রাইটিস। আর কি আছে? ইউরেমিয়া। ইউরেমিয়া মানে হচ্ছে আমাদের যে রেচনটা হয় না, সেখানে কে মেন কাজ করে? বৃক্ক। তো সেই কিডনিতে যখন বাধা আসে, কিডনিটা যদি ঠিক মতো ফাংশন মানে বিপাক যদি ঠিক মতো না হয়, তাহলে কিডনি ফাংশনে প্রবলেম হয়। ফলে কি রোগ হয়? সেখানে কি হতে পারে? ইউরেমিয়া হয়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কয়েকটা আমাদের বিপাকীয় সমস্যা। আরো কিছু থাকলে সেগুলো পড়ে নিতে হবে বই থেকে। তো এই হয়ে গেল আমাদের পুরো যে পৌষ্টিক নালী বা পৌষ্টিক পোষণটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে।